তান্ত্রিকের অভিশাপ। রাত গভীর। গ্রামের মাঝখানে একটা ছোট্ট মন্দির ছিল। তার পাশ দিয়ে একটি সরু পথ। সেই পথে লোকজন খুব একটা যাতায়াত করত না, বিশেষ করে রাতের বেলায়। কারণ শোনা যেত সেই মন্দিরে এক ভয়ঙ্কর তান্ত্রিক থাকত, যে নাকি অমরত্বের সাধনায় মগ্ন ছিলেন। ৩ মাস আগে গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটে। এক রাতে গ্রামে থাকা বুড়ো সাধক রঘুনাথ হঠাৎ মারা যান। তার লাশের আশপাশে অদ্ভুত যন্ত্রের চিহ্ন ও মাটিতে আঁকা কিছু চিহ্ন দেখা যায়। গ্রামের সবাই বলল, এটি কোনো তান্ত্রিকের কাজ। তবে কে সেই তান্ত্রিক, কেউ জানত না। তবে একদিন গ্রামের যুবক রতন সাহস করে রাতের বেলায় মন্দিরের দিকে যায়। তার কৌতূহল ছিল, তান্ত্রিকের আসল রহস্য কি। রতন পা টিপে টিপে মন্দিরের ভাঙা দরজা পেরিয়ে ভেতরে ঢোকে। মন্দিরের ভেতর অদ্ভুত ঠান্ডা। তার সামনে জ্বলছিল একটা বড় কালিমাখা প্রদীপ। প্রদীপের আলোয় দেখা গেল এক বৃদ্ধ তান্ত্রিক, যিনি চোখ বন্ধ করে ধ্যানমগ্ন। তার চারপাশে কঙ্কাল, কালো সুতোয় বাঁধা মাটির পাত্র, আর নানা রকম তন্ত্রমন্ত্রের জিনিসপত্র ছড়ানো। হঠাৎ তান্ত্রিকের চোখ খুলে যায়। তিনি বলে ওঠেন, কেন এসেছিস এখানে? জীবনের মায়া কি ত্যাগ করতে চাস? রতন ভয় পেয়ে যায়, কিন্তু নিজের সাহস জড়ো করে বলে, তোমার সত্যি রহস্যটা কি? গ্রামে তোমাকে নিয়ে এত কথা কেন? তান্ত্রিক একটু হেসে বলে, তোর সাহস আছে, তবে আমায় বিরক্ত করার মূল্য তো দিতে হবে। চলো আমার সঙ্গে। তান্ত্রিক রতনকে নিয়ে মন্দিরের এক গোপন দরজা দিয়ে নেমে যায়। নিচে দেখা গেল এক গুহা, যেখানে আরো ভয়ানক জিনিস রাখা। অন্ধকারে শুধু প্রদীপের আলো। রতন দেখতে পেল এক বিশাল কঙ্কালের মূর্তি। তান্ত্রিক বলল, আমি অমরত্ব পেতে চাই, কিন্তু তার জন্য মানবাত্মার দরকার। রঘুনাথের আত্মা আমায় যথেষ্ট শক্তি দেয়নি। তুই এবার তোর আত্মা দিতে প্রস্তুত? রতন কাঁপতে কাঁপতে বলে, না, আমায় ছেড়ে দাও। তান্ত্রিক হেসে বলে, এখন আর ফিরতে পারবি না। তবে যদি আমাকে সাহায্য করিস, তাহলে তোর জীবন বাঁচতে পারে। রতনের সামনে দুটো পথ, এক, সে তান্ত্রিকের সাহায্য করবে, ২, মৃত্যুর জন্য প্রস্তুত হবে। রতন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে হল, এখানে যে সিদ্ধান্ত সে নেবে, তা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কি সিদ্ধান্ত নিবি, ছেলে? তান্ত্রিক প্রশ্ন করল। রতন বলল, তুমি আমাকে সাহায্য করলে আমিও তোমার জন্য কিছু করতে পারি। তবে আমাকে প্রথমে জানতে হবে তুমি কেন অমরত্ব পেতে চাও। তান্ত্রিক একটু হেসে বলল, তুই বেশ বুদ্ধিমান। ঠিক আছে, তোকে আমার গল্প বলি। তবে শোনো, একবার শুরু হলে এই গল্পের শেষে তুই বাঁচবি কিনা তা কেবল ভাগ্যই বলতে পারে। তান্ত্রিক জানালো, তার নাম ছিল কালীনাথ। ছোটবেলায় তার পরিবারকে এক দস্যু দল হত্যা করে। গ্রামবাসী তাকে সাহায্য করার বদলে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। সেদিন সে প্রতিজ্ঞা করেছিল, সে একদিন এমন শক্তিশালী হবে যে কেউ তাকে কষ্ট দিতে পারবে না। ১৫ বছর ধরে সে তান্ত্রিক বিদ্যা শিখতে হিমালয়ের গোপন এক আশ্রমে গিয়েছিল। সেখান থেকে নিষিদ্ধ তন্ত্রমন্ত্র শিখে সে অমরত্বের পথে হাঁটতে শুরু করে। তবে তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় তারই গুরু, যিনি কালীনাথকে এই অভিশপ্ত পথে যেতে নিষেধ করেছিলেন। কালীনাথ তার গুরুকে হত্যা করে এবং তার শক্তি নিজের মধ্যে গ্রহণ করে। তবে অমরত্বের জন্য একটি শক্তিশালী আত্মার প্রয়োজন ছিল। রঘুনাথের সেই আত্মা ছিল না। আর রতনকে দেখে কালীনাথ বুঝতে পেরেছে, রতনের আত্মা অমরত্বের মূল চাবি। রতন বুঝতে পারল, এখান থেকে পালানোর একটাই উপায়, তান্ত্রিককে তারই ফাঁদে ফেলা। রতন বলে, তুমি যদি সত্যি শক্তিশালী হও, তাহলে আমি তোমার পরীক্ষা নিতে চাই। তান্ত্রিক হেসে বলল, তুই আমার পরীক্ষা নিবি? বেশ, চেষ্টা করে দেখো। রতন তান্ত্রিককে একটি শর্ত দেয়, তুমি যদি এমন কিছু দেখাতে পারো যা আমি জীবনে দেখিনি, তবে আমি আমার আত্মা তোমার হাতে তুলে দেব। কিন্তু যদি তুমি ব্যর্থ হও, তবে আমাকে ছেড়ে দিতে হবে। তান্ত্রিক রাজি হয়ে যায়। তান্ত্রিক তার মন্ত্রবল দিয়ে ভয়ঙ্কর সব দৃশ্য তৈরি করে। মাটির নিচ থেকে কঙ্কাল উঠে আসে, গুহার চারপাশে অদ্ভুত সাপের মতো কিছু দৌড়াতে থাকে। কিন্তু রতন ভয় পায় না। তান্ত্রিক অবশেষে তার গোপন অস্ত্র ব্যবহার করে। সে নিজের শরীর থেকে এক দৈবমূর্তি বের করে রতনের সামনে দাঁড় করায়। তবে রতন একটি প্রতিশ্রুতি ভাঙার মন্ত্র মুখস্থ করেছিল গ্রামের সাধুদের কাছ থেকে। সেই মন্ত্র বলতেই তান্ত্রিকের শক্তি ফিকে হয়ে যায়। তান্ত্রিক হতবাক হয়ে চিৎকার করে ওঠে,
তুই কি করলি? আমার শক্তি কেড়ে নিলি। রতন তান্ত্রিককে বলল, তুমি তোমার লোভে গ্রাস করেছ, আর এটাই তোমার পতনের কারণ। তান্ত্রিকের শরীর ধীরে ধীরে মাটিতে মিশে যেতে থাকে। তার শেষ শব্দ ছিল, তুই আমাকে শেষ করে দিলি, কিন্তু আমার অভিশাপ তোকে ছাড়বে না, কোনো দিনও ছাড়বে না, আমি তোর পিছনেই থাকব। রতন কোনো মতে মন্দির থেকে পালিয়ে আসে, কিন্তু তার শরীরের এক জায়গায় কালো দাগ পড়ে। গ্রামের লোকজন বলল, এটি তান্ত্রিকের অভিশাপ। সেই দিন থেকে রতনের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। তার চারপাশে ছায়ামূর্তি দেখা যেত। রাতে ঘুমানোর সময় কেউ তাকে ডেকে তুলত। রতন বুঝল, তান্ত্রিক সত্যি কথা বলেছিল। তার অভিশাপ এখনও তাকে ছাড়েনি। এই গল্পে রতন বেঁচে ফিরলেও তার জীবনে এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হল। এই সাপ থেকে মুক্তির পথ কি, তা সে জানত না। মন্দির থেকে ফিরে আসার পর থেকে রতনের জীবন আর আগের মতো রইল না। সে মনে করতে পারে, প্রথম রাতে তার ঘরের জানালার বাইরে একটা মৃদু চাপা হাসি শুনেছিল। সে জানালার দিকে তাকাতেই দেখে কালো ধোঁয়ার মতো একটা ছায়া আকাশের দিকে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামে খবর এলো, একজন কৃষক তার নিজের ক্ষেতের মধ্যে অচেতন অবস্থায় পড়েছিল এবং তার শরীরের উপর অদ্ভুত দাগ ছিল। গ্রামের মানুষ বলল, এটা তান্ত্রিক কালীনাথের কাজ। রতন ভেবেছিল, হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিনের পর দিন অদ্ভুত ঘটনা ঘটতে থাকল। তার ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন আসত। তান্ত্রিকের কণ্ঠস্বর বলত, তোর সময় শেষ হয়ে আসছে, তোকে আমার কাছে আসতেই হবে। রতন ভীষণ ভীতু হয়ে পড়ল। সে ঠিক করল, গ্রামের পাশের জঙ্গলের এক প্রাচীন সাধুর কাছে যাবে, যিনি নাকি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য পরিচিত। সাধুর আস্তানায় পৌঁছে রতন সব ঘটনা খুলে বলল। সাধু গভীর ধ্যানে বসে বললেন, তোর উপর তান্ত্রিকের অভিশাপ লেগে আছে, তবে তার আত্মা পুরোপুরি ধ্বংস হয়নি। সে এখনও এক বিশেষ স্থানে আটকে আছে। যদি তুই তার আত্মাকে মুক্তি দিতে পারিস, তবে তুই সাপমুক্ত হতে পারবি। কিন্তু এর জন্য তোকে আবার সেই মন্দিরেই ফিরতে হবে। রতন হতবাক হয়ে জিজ্ঞাসা করল, আমি কিভাবে তার আত্মাকে মুক্তি দেব? আর যদি সে আমায় মেরে ফেলে? সাধু বললেন, তার জন্য তোকে একটি বিশেষ যন্ত্রণানাশক মন্ত্র শিখতে হবে। আর এই কাজ করার সময় তুই এক মুহূর্তের জন্য ভয় পেতে পারবি না, কারণ ভয় তোর শত্রু। রতন সাহস নিয়ে আবার সেই মন্দিরের দিকে রওনা দিল। রাত গভীর। মন্দিরের চারপাশে ঝোপঝাড় থেকে অদ্ভুত শব্দ আসছিল। বাতাসে কেমন যেন একটা পচা গন্ধ। মন্দিরের দরজায় পৌঁছে রতন অনুভব করল, মাটিতে কেউ যেন তার পায়ের নিচে কিছু আঁকছে। মন্দিরের ভেতরে ঢুকতেই সে দেখে, আগের চেয়ে জায়গাটা আরও অদ্ভুত হয়ে গেছে। কঙ্কালের মূর্তিগুলো যেন নড়ছিল। হঠাৎ এক ভয়ানক ছায়ামূর্তি তার সামনে দাঁড়াল। এটি তান্ত্রিক কালীনাথের আত্মা। তুই আবার ফিরে এসেছিস। এবার তোর আত্মা আর কেউ বাঁচাতে পারবে না। তান্ত্রিকের আত্মা গর্জে উঠল। রতন তার সাহস জড়ো করে সাধুর দেওয়া মন্ত্র বলতে শুরু করল। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে চারপাশে আগুনের মতো আলো ছড়িয়ে পড়ল। মন্ত্রের শক্তি তান্ত্রিকের আত্মাকে দুর্বল করে তুলতে লাগল। কালীনাথ চিৎকার করে বলল, তুই এভাবে আমার শক্তি কেড়ে নিতে পারবি না। তুই জানিস না তুই কি বিপদে পড়বি। রতন মন্ত্র থামাল না। মন্দির কাঁপতে শুরু করল এবং মাটির নিচ থেকে একটা গর্ত তৈরি হল। কালীনাথের আত্মা ধীরে ধীরে সেই গর্তের ভেতর ঢুকে যেতে লাগল। শেষবারের মতো সে চিৎকার করে বলল, তুই আমায় শেষ করলি, কিন্তু তোর জীবনেও শান্তি থাকবে না। আমার ছায়া তোর জীবনে থাকবে। সব শান্ত হয়ে গেল। রতন ভেবেছিল সে সাপমুক্ত হয়ে গেছে, কিন্তু গল্প এখানেই শেষ হল না। কয়েক মাস পর রতনের জীবন স্বাভাবিক হয়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল। কিন্তু এক রাতে সে হঠাৎ আবার সেই চাপা হাসির শব্দ শুনল। জানালার বাইরে তাকাতেই দেখল, দূরে একটা ছায়া তাকে দেখছে। গ্রামের লোকেরা রতনকে বলল, তুই তান্ত্রিকের আত্মাকে ধ্বংস করেছিস, কিন্তু তার ছায়া তোর জীবন ছাড়বে না। তুই অভিশপ্ত। রতন বুঝতে পারল, কালীনাথের ছায়া তাকে চিরকাল তাড়া করবে। সে একদিন গ্রামের বাইরে চলে গেল, গভীর জঙ্গলের মধ্যে, নিজের মতো করে বাঁচার জন্য। তবে লোকমুখে শোনা যায়, রাত গভীর হলে সেই জঙ্গলে আজও রতনের কণ্ঠে কেউ চিৎকার শুনতে পায়। রতন গ্রাম ছেড়ে গভীর জঙ্গলে নিজের একটি কুঁড়েঘর তৈরি করেছিল।
সে ভেবেছিল গ্রাম থেকে দূরে থাকলে কালীনাথের ছায়া হয়তো তাকে আর তাড়া করবে না। তবে তার ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। প্রথম রাতে যখন সে নিজের ঘরে ঘুমানোর চেষ্টা করছিল, তখন হঠাৎ বাতাসে তীব্র শীতলতা অনুভূত হল। বাইরে তাকিয়ে সে দেখতে পেল ঘন কুয়াশার ভেতরে দুটি লাল চোখ জ্বলজ্বল করছে। এবার তান্ত্রিকের কণ্ঠস্বর শোনা গেল, তুই যতই পালাস, আমি তোর সঙ্গে আছি। এই খেলা শেষ হতে এখনো দেরি আছে। রতন বুঝল, শুধু দূরে গিয়ে পালিয়ে থাকলেই এই অভিশাপ থেকে মুক্তি মিলবে না, তাকে স্থায়ীভাবে কিছু করতে হবে। রতন সিদ্ধান্ত নিল, সে পুরো বিষয়টি নিয়ে আরও গভীরভাবে খোঁজ করবে। গ্রামের সাধুর পরামর্শ অনুযায়ী তাকে এমন কোনো পাণ্ডুলিপি খুঁজে বের করতে হবে যেখানে কালীনাথের মতো শক্তিশালী তান্ত্রিককে ধ্বংস করার উপায় লেখা আছে। রতন অনেক ঘুরে শুনতে পেল পার্শ্ববর্তী রাজ্যের এক পুরনো গ্রন্থাগারে তন্ত্রবিদ্যার একটি বিরল পাণ্ডুলিপি আছে। তবে সেটি অভিশপ্ত বলে পরিচিত, কেউ সেটি ছুঁতে সাহস পায় না। রতন দীর্ঘ যাত্রার পর সেই গ্রন্থাগারে পৌঁছাল। গ্রন্থাগারটি একটি পরিত্যক্ত দুর্গের ভেতরে ছিল। জায়গাটা এত পুরনো আর নির্জন ছিল যে সূর্যের আলো সেখানে ঢুকতে ভয় পেত। গ্রন্থাগারের ভেতরে গিয়ে সে দেখতে পেল একটি বড় পাথরের টেবিলের ওপর কালো চামড়ায় মোড়া পাণ্ডুলিপি রাখা। পাণ্ডুলিপি স্পর্শ করার আগেই রতন অনুভব করল চারপাশে অন্ধকার ঘনিয়ে আসছে। হঠাৎ সে শুনতে পেল ফিসফিসানি, তুই এটা স্পর্শ করলে তোর জীবন আর কখনো আগের মতো থাকবে না, তুই নিশ্চিত? রতন ভয় পেলেও পাণ্ডুলিপিটি খুলে ফেলল। তার ভেতরে লেখা ছিল একটি জটিল মন্ত্র। এই মন্ত্র কালীনাথের আত্মাকে চিরতরে ধ্বংস করতে পারে, কিন্তু মন্ত্র উচ্চারণ করতে হলে তাকে নিজেকে বিপদের মুখে ঠেলে দিতে হবে, কারণ মন্ত্র কাজ করার আগে কালীনাথের আত্মা তাকে আক্রমণ করবে। রতন সেই পাণ্ডুলিপি নিয়ে মন্দিরে ফেরার সিদ্ধান্ত নিল। সে জানত তার সামনে জীবন মৃত্যুর লড়াই। মন্দিরে ফিরে গিয়ে রতন মন্ত্র পাঠ শুরু করল। ঠিক তখনই মন্দিরে চারপাশে বজ্রপাত শুরু হল এবং কালীনাথের আত্মা পুরোপুরি রূপ ধরে রতনের সামনে হাজির হল। তুই আমার আত্মাকে ধ্বংস করতে চাস? এবার তোর মৃত্যু অবশ্যম্ভাবী, কালীনাথ চিৎকার করে উঠল। রতন ভয় পায়নি, মন্ত্র জপা অব্যাহত রাখল। কালীনাথ তার ভয়ঙ্কর শক্তি দিয়ে রতনের চারপাশে আগুনের বৃত্ত তৈরি করল। রতনের শরীরে যন্ত্রণা শুরু হল, কিন্তু সে মন্ত্র থামায়নি। মন্ত্র শেষ হওয়ার মুহূর্তে কালীনাথের শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। তার চিৎকার মন্দিরের দেয়াল কাঁপিয়ে দিল। ধোঁয়াগুলো ধীরে ধীরে মন্দিরের মেঝের নিচে মিশে গেল। কালীনাথের শেষ শব্দ ছিল, তুই জিতলি রতন, কিন্তু তোর জীবন থেকে শান্তি চিরকাল দূরে থাকবে। রাত শেষ হল, ভোরের আলো ফুটল। রতন অনুভব করল সে যেন এক নতুন দিনে জন্ম দিয়েছে। রতন গ্রামে ফিরে গেল। তার জীবনে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। তবে মাঝে মাঝে রাতে চাঁদহীন আকাশের নিচে তার নিজের ছায়ায় একটি ভিন্ন আকৃতি দেখতে পেত। গ্রামের লোকেরা বলতো রতন সাপমুক্ত হয়েছে, কিন্তু তান্ত্রিকের ছায়া তার সঙ্গেই রয়ে গেছে। রতনের জীবন এখনো অভিশপ্ত। রতন নিজেকে নিয়ে প্রশ্ন করত, আমি কি সত্যিই মুক্ত? এই গল্প আমাদের বলে, লোভ এবং ক্ষমতার পেছনে দৌড়ানো সবসময় ধ্বংসের দিকে নিয়ে যায়। রতন তার সাহসিকতায় জয়লাভ করলেও তান্ত্রিক কালীনাথের ছায়া চিরদিন তার জীবনের অংশ হয়ে রয়ে গেল। রতন ভেবেছিল সব শেষ, কিন্তু তার ভুল ভাঙতে বেশি সময় লাগল না। এক রাতে যখন সে গ্রামের মন্দিরের সামনে বসে বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। চারপাশে যেন কিছু অদৃশ্য শক্তি ঘোরাফেরা করছিল। রতনের চোখের সামনে মাটিতে হঠাৎ কিছু লেখা ফুটে উঠল, তুই আমাকে ধ্বংস করেছিস, কিন্তু তোকে আমি পুরোপুরি মুক্তি দেব না। তুই আমার শক্তির অংশ হয়ে গিয়েছিস, তুই নিজেই এবার তান্ত্রিকের পথ ধরবি। রতন চমকে উঠল। সে বুঝতে পারল কালীনাথ তার শক্তির কিছু অংশ রতনের শরীরে দিয়ে গেছে, যা ধীরে ধীরে রতনকে তান্ত্রিকতার দিকে ঠেলে দিচ্ছে। রতনের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। সে লক্ষ্য করল তার মধ্যে অদ্ভুত ক্ষমতা জন্ম নিচ্ছে। দূর থেকে মানুষের চিন্তা বুঝতে পারা, রাতের অন্ধকারে স্পষ্ট দেখতে পাওয়া, এমনকি তার স্পর্শে গাছপালা শুকিয়ে যাওয়া, এসব কিছুই তাকে আতঙ্কিত করল। সে বুঝতে পারল তান্ত্রিকের অভিশাপ ধ্বংস হয়নি, বরং তার মধ্যেই বাসা বেঁধেছে। রতন গ্রামের লোকদের থেকে দূরে থাকা শুরু করল।
সে ভয় পেতে লাগল, যদি তার শক্তি তাদের ক্ষতি করে। গ্রামের লোকেরা একদিন শুনতে পেল, জঙ্গলের গভীরে এক অদ্ভুত ব্যক্তি বাস করে। সে কারো ক্ষতি করে না, তবে তার চারপাশে অদ্ভুত জ্যোতি দেখা যায়। কেউ কেউ বলল সেই ব্যক্তি নাকি রতন, তবে আর কেউ তাকে দেখতে সাহস পায়নি। রতন এখন নিজের মধ্যে থাকা শক্তির সঙ্গে লড়াই করে। সে সিদ্ধান্ত নেয় সে কালীনাথের মতো হবে না। সে এই শক্তিকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবে। একদিন গ্রামের এক মেয়ে নিখোঁজ হয়ে যায়। গ্রামের লোকেরা ভাবে মেয়েটি কোনো অশুভ শক্তির কবলে পড়েছে। তারা জঙ্গলে গিয়ে রতনের কাছে সাহায্য চায়। রতন প্রথমে সাহায্য করতে চায়নি, কারণ সে জানত না তার শক্তি কতটা নিয়ন্ত্রণে। তবে মেয়েটির পরিবারের কান্না দেখে সে তাদের কথা শোনে। রতন গভীর ধ্যানমগ্ন হয়ে মেয়েটির অবস্থান খুঁজে বের করে। সে বুঝতে পারে মেয়েটি জঙ্গলের এক গুহায় আটকে আছে, যেখানে কালীনাথের বাকি শক্তি এখনও সক্রিয়। রতন মেয়েটিকে উদ্ধার করতে গুহায় প্রবেশ করে। সেখানে সে দেখতে পায় কালীনাথের ছায়া এখনও সেখানে টিকে আছে। এই ছায়া রতনের উপর চিৎকার করে বলে, তুই কখনো আমার থেকে মুক্তি পাবি না, তুই আমারই অংশ। রতন এবার আর ভয় পায় না। সে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করে মন্ত্র উচ্চারণ শুরু করে, সেই মন্ত্র যা তাকে সাধু শিখিয়েছিল। কালীনাথের ছায়ার আগে ফেটে পড়ে, কিন্তু রতনের শক্তি এইবার পুরোপুরি তান্ত্রিকের শক্তিকে মুছে ফেলে। রতন মেয়েটিকে বাঁচিয়ে ফিরিয়ে আনে। গ্রামবাসীরা তাকে বীরের মতো সম্মান জানায়। তবে রতন জানত কালীনাথের শক্তি ধ্বংস করতে গিয়ে তার নিজের জীবনী শক্তি কমে গেছে। কয়েক মাস পর রতন খুব দুর্বল হয়ে পড়ে। একদিন সকালে গ্রামবাসী দেখতে পায় রতনের ঘরে সে নিস্তেজ পড়ে আছে। তার মুখে এক অদ্ভুত শান্তির হাসি। গ্রামবাসীরা বলে, রতন তান্ত্রিকের অভিশাপ শেষ করেছে, কিন্তু নিজের জীবন দিয়ে। সে আমাদের রক্ষা করে গেছে। রতন নিজের সাহস ও আত্মত্যাগ দিয়ে কালীনাথের শক্তি চিরতরে ধ্বংস করে দেয়। কিন্তু সে নিজে আর বাঁচতে পারেনি। তার আত্মত্যাগ গ্রামের লোকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকে। রতনের মৃত্যুর পর গ্রামের মানুষ মনে করেছিল সব অভিশাপ শেষ হয়ে গেছে। কিন্তু তারা জানত না রতনের আত্মা তার মৃত্যুর পরেও একটি দায়িত্ব নিয়ে রয়ে গেছে। গ্রামের বৃদ্ধা সাধু বলেছিল, রতনের আত্মা এখন তান্ত্রিক শক্তির রক্ষক। সে বেঁচে নেই, তবে তার শক্তি এই গ্রামকে রক্ষা করবে। রাতে গ্রামে এক অদ্ভুত ব্যাপার ঘটল। গ্রামের লোকেরা শুনতে পেল হাওয়ার মধ্যে রতনের কণ্ঠস্বর ভেসে আসছে। সে যেন বলছে, তোমরা ভয় পেও না, যতদিন আমি আছি তোমাদের কোনো ক্ষতি হবে না। তবে এই শক্তি কখনো ভুল কাজে করো না। কয়েক বছর গ্রামে শান্তি বজায় ছিল। রতনের আত্মা যেন এক সুরক্ষাকবচ হয়ে গ্রামকে বিপদ থেকে রক্ষা করত। তবে একদিন গ্রামের পাশে এক অজানা যাযাবর দল এসে বসতি স্থাপন করল। তাদের নেতা একজন অদ্ভুত ব্যক্তি, যার নাম অঘরী। অঘরী গ্রামের মন্দিরে গিয়ে বলল, এই মন্দিরে তান্ত্রিকের শক্তি লুকিয়ে আছে। আমি সেই শক্তি চাই, আমাকে তা দিতে হবে। গ্রামের লোকেরা জানত রতনের আত্মা তাদের রক্ষা করবে। তবে অঘরী ছিল ভীষণ শক্তিশালী। সে মন্দিরের চারপাশে তন্ত্রসাধনা শুরু করল। ফলে গ্রামের উপর অভিশপ্ত কুয়াশা নেমে এল। গ্রামের সাধু এবং প্রবীণরা মন্দিরে গিয়ে রতনের আত্মাকে ডাকল। তারা ধূপ জ্বালিয়ে বলল, রতন, তুমি আমাদের রক্ষা করেছিলে, এখন আবার তোমার সাহায্য দরকার। মন্দিরের বাতাস ভারী হয়ে গেল। চারদিকে অদ্ভুত আলো জ্বলতে শুরু করল। রতনের আত্মা প্রকাশিত হল এবং বলল, আমি এই গ্রামকে রক্ষা করার জন্য এখানে আছি। তবে অঘরী সহজ শত্রু নয়। সে কালীনাথের পুরনো চেলা। তার সঙ্গে লড়াই করতে হলে তোমাদের সাহস জড়ো করতে হবে। আমি তোমাদের সঙ্গে আছি। অঘরী মন্দিরের দরজায় এসে বলল, রতনের আত্মা, তুই আমার শক্তির সামনে কিছুই না। কালীনাথের কাজ আমি শেষ করতে এসেছি। এবার এই মন্দিরে লুকানো শক্তি আমি নিয়ে যাব। রতনের আত্মা শান্তভাবে উত্তর দিল, তুই কালীনাথের মতোই লোভী। শক্তি তোর অধিকার নয়। তুই যদি গ্রামের ক্ষতি করিস তবে তোকে আমি শেষ করব। অঘরী মন্দিরের ভেতরে ঢুকে তন্ত্রসাধনা শুরু করল। কিন্তু রতনের আত্মার শক্তি তার সামনে প্রতিরোধ তৈরি করল। তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হল। অঘরী তার সমস্ত মন্ত্র ব্যবহার করল,
কিন্তু রতনের আত্মা গ্রামের মানুষের বিশ্বাস আর সাহসকে শক্তি হিসেবে ব্যবহার করল। গ্রামের লোকেরা একত্রিত হয়ে মন্দিরের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে শুরু করল। অঘরী বুঝতে পারল রতনের শক্তি কেবল তার নিজের নয়, গ্রামবাসীর বিশ্বাস আর ভালোবাসা তাকে অজেয় করেছে। রতনের আত্মা গর্জে উঠল, তুই লোভের জন্য শক্তি চাস, কিন্তু এই শক্তি সৎ কাজের জন্য। তোর মতো লোভী কখনো এই শক্তি পাবে না। রতনের আত্মা এক অগ্নিশিখার রূপ নিল এবং অঘরীকে গ্রাস করল। অঘরী চিৎকার করতে করতে ধ্বংস হয়ে গেল, তার শরীর মাটিতে মিশে গেল। অঘরীর পতনের পর গ্রামের কুয়াশা কেটে গেল। রতনের আত্মা আবার মন্দিরে ফিরে এলো এবং বলল, আমার কাজ শেষ হয়নি। যতদিন এই গ্রাম সৎ পথে থাকবে ততদিন আমি এখানে থাকব। তবে যদি কোনো দিন এই শক্তি ভুল কাজে ব্যবহার করা হয়, আমি এই গ্রামকে ধ্বংস করে দেব। গ্রামের লোকেরা প্রতিজ্ঞা করল, তারা কখনো শক্তির অপব্যবহার করবে না। রতনের আত্মা চিরকাল গ্রামের রক্ষাকর্তা হয়ে রইল। তার আত্মত্যাগ ও সাহসের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল। কিন্তু গল্পটি এখানে শেষ নয়, কারণ রতনের ছায়া সবসময় গ্রামকে আগলে রেখেছে এবং নতুন সংকটের সময় তার আত্মা আবার ফিরে আসবে। রতনের আত্মা শান্তি ফিরিয়ে আনে, তবে গ্রামে কিছু পরিবর্তন স্পষ্ট হতে শুরু করে। মন্দিরের চারপাশে রহস্যময় শক্তির আবহ তৈরি হয়। গ্রামের লোকেরা অনুভব করতে থাকে যে কেউ বা কিছু তাদের সুরক্ষার ছায়া রেখে গেছে। তবে একই সঙ্গে নতুন প্রজন্মের কিছু মানুষ রতনের আত্মার অস্তিত্ব নিয়ে সন্দেহ করতে শুরু করে। গ্রামের কিছু তরুণ সেই পুরনো মন্দিরের শক্তি ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করার পরিকল্পনা করে। তারা মনে করল রতনের আত্মা হয়তো গল্পকথা মাত্র। তাই এক রাতে তারা মন্দিরের পবিত্র প্রতীক চুরি করার জন্য প্রবেশ করে। মন্দিরের পবিত্র প্রতীক চুরি করার মুহূর্তে হঠাৎ চারপাশে ভয়ঙ্কর বাতাস বইতে শুরু করে। সেই তরুণরা দেখতে পায় রতনের আত্মার ছায়া তাদের ঘিরে ধরেছে। তার কণ্ঠস্বর গম্ভীর এবং কঠোর হয়ে ওঠে, তোমরা সেই শক্তি চুরি করতে এসেছ যা এই গ্রামকে রক্ষা করে। লোক তোমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। ফিরে যাও, না হলে নিজেরাই নিজের জীবনের জন্য ভয় পাবে। কিন্তু এক তরুণ সাহস দেখিয়ে বলে, আমরা শক্তির যোগ্য, তুমি আমাদের আটকাতে পারবে না। ঠিক তখনই সেই পবিত্র প্রতীক ভেঙে পড়ল আর মন্দিরের মাটিতে এক বিশাল ফাটল দেখা দিল। সেই ফাটল থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল। রতনের আত্মা চিৎকার করে উঠল, তোমাদের ভুলে আবার অন্ধকারকে মুক্তি দিলে। এখন এই গ্রামকে বাঁচাতে হলে তোমাদের জীবন দিতে হবে। ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো কালীনাথের অবশিষ্ট শক্তি। তবে এবার তার আকৃতি ছিল আগের চেয়ে অনেক বড় এবং ভয়ঙ্কর। সে মন্দিরের চারপাশে আগুন জ্বালিয়ে বলল, রতন আমাকে থামাতে পারলেও তার মূর্খ গ্রামবাসীরা আজ আমাকে ফিরিয়ে এনেছে। এবার আমি পুরো গ্রাম ধ্বংস করব। রতনের আত্মা জানত এই যুদ্ধে গ্রামবাসীর সাহায্য ছাড়া সে একা জয়ী হতে পারবে না। সে মন্দির থেকে বের হয়ে গ্রামবাসীদের ডেকে বলল, আমার সবার সাহায্য দরকার। তোমাদের বিশ্বাস আর প্রার্থনা ছাড়া আমি এই অশুভ শক্তিকে থামাতে পারব না। তোমরা সবাই মিলে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাও। আমি শেষবারের মতো লড়াই করতে যাচ্ছি। গ্রামের সব মানুষ একত্রিত হল। তারা মন্দিরের চারপাশে দাঁড়িয়ে প্রদীপ জ্বালালো এবং রতনের আত্মার জন্য প্রার্থনা করল। গ্রামের চারপাশে যেন এক পবিত্র আলোকরেখা তৈরি হল। রতনের আত্মা কালীনাথের নতুন শক্তির বিরুদ্ধে লড়াই করতে নামল। কালীনাথ এবার আরও কৌশলী ছিল। সে রতনকে বিভ্রান্ত করার জন্য পুরনো স্মৃতিগুলো তুলে ধরল। সে বলল, তুই আমাকে ধ্বংস করতে গিয়ে নিজের জীবন দিয়েছিস, আবার কেন তুই এই যুদ্ধে নামছিস? আমাকে গ্রহণ করো, আমি তোর আত্মাকে অমরত্ব দেব। রতন দ্বিভাবে উত্তর দিল, আমার আত্মা যদি অমর হয় তবে সেটা ভালো কাজের জন্য। তোর মতো অন্ধকারের সঙ্গে আমি কখনো আপোষ করব না। রতনের আত্মা ও কালীনাথের শক্তির মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হল। গ্রামের লোকদের প্রার্থনা এবং বিশ্বাস রতনের আত্মাকে শক্তিশালী করে তুলল। কালীনাথ একবারে পুরো গ্রাম ধ্বংস করার চেষ্টা করল, কিন্তু গ্রামবাসীর একতা তাকে দুর্বল করে দিল। শেষ মুহূর্তে রতনের আত্মা নিজের শক্তিকে পুরোপুরি উৎসর্গ করল। সে বলল, এই গ্রাম আমার সবকিছু। যদি আমাকে হারিয়ে এই গ্রাম রক্ষা পায় তবে আমি হাসিমুখে বিলীন হব।
রতনের আত্মা নিজেকে বিসর্জন দিয়ে কালীনাথের শক্তিকে চিরতরে ধ্বংস করল। তবে সেই সঙ্গে রতনের আত্মাও গ্রাম থেকে বিদায় নিল। রতনের আত্মার বিসর্জনের পর গ্রাম আবার শান্তি ফিরে পেল। তবে মন্দিরের সামনে একটি পবিত্র আলো দেখা যেতে লাগল, যা রতনের আত্মার স্মৃতি বহন করত। গ্রামের মানুষরা রতনের জন্য একটি মূর্তি তৈরি করল। প্রতি বছর তারা সেই মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করত। সাধু বললেন, রতন আর আমাদের মাঝে নেই, কিন্তু তার আত্মত্যাগ আর সাহসের গল্প আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। রতনের আত্মত্যাগের পর গ্রামে শান্তি ফিরে এলেও মন্দিরের পবিত্র আলো মানুষের মনে কৌতূহল তৈরি করতে লাগল। কেউ কেউ বিশ্বাস করত রতনের আত্মা এখনো মন্দির পাহারা দিচ্ছে। কেউ আবার ভাবত এটি কোনো দেবতার আশীর্বাদ। একদিন গ্রামের শিশুরা খেলতে খেলতে মন্দিরে প্রবেশ করল। সেখানে একটি জায়গায় মাটি আলাদা রঙের দেখা গেল। মাটি সরিয়ে তারা দেখতে পেল একটি পুরনো পুঁথি। পুঁথির ভেতরে লেখা ছিল, যখন অন্ধকার আবার জেগে উঠবে, তখন এই গ্রামে একজন রক্ষাকর্তার পুনর্জন্ম হবে। সে রতনের শক্তির উত্তরসূরি হবে এবং তান্ত্রিক শক্তিকে চিরতরে ধ্বংস করবে। গ্রামবাসীরা এই পুঁথি দেখে শিহরিত হয়ে উঠল। তারা বুঝতে পারল রতনের আত্মত্যাগ চূড়ান্ত নয়, তার কাজ পুরোপুরি শেষ হয়নি। বছর পেরিয়ে যায়। গ্রামে এক রহস্যময় শিশুর জন্ম হয়। শিশুটি জন্মানোর সময় মন্দিরের পবিত্র আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। সেই শিশুর চোখে যেন কোনো আলাদা দীপ্তি ছিল, যা সাধারণ শিশুদের মধ্যে দেখা যায় না। গ্রামের সাধু বললেন, এই শিশু রতনের আত্মার উত্তরসূরি। সে এই গ্রামের নতুন রক্ষাকর্তা হবে। তবে তার আসল পরিচয় প্রকাশ পেতে সময় লাগবে। তাকে শিখতে হবে, সংগ্রাম করতে হবে এবং নিজের মধ্যে থাকা শক্তি আবিষ্কার করতে হবে। শিশুটির নাম রাখা হয় রুদ্র। রুদ্র বড় হতে থাকে আর তার মধ্যে অদ্ভুত ক্ষমতা প্রকাশ পেতে শুরু করে। তার হাতের স্পর্শে গাছপালা সতেজ হয়ে ওঠে। তার স্বপ্নে মন্দিরের পবিত্র আলো এবং রতনের ছায়া বারবার আসে। রতনের ছায়া তাকে বলে, তুই আমার কাজ শেষ করতে এসেছিস। তুই তান্ত্রিক শক্তির শেষ প্রহরী। তবে মনে রাখ, শক্তি বড় নয়, সৎ মনই বড়। রুদ্র ধীরে ধীরে বুঝতে পারে তার জীবন শুধু সাধারণ মানুষের মতো নয়, তার একটি বিশেষ লক্ষ্য রয়েছে। রতনের আত্মা বিলীন হওয়ার পর কালীনাথের শক্তির শেষ অবশিষ্টাংশ একটি পুরনো গুহায় রয়ে গিয়েছিল। বছর পেরিয়ে যাওয়ার পর সেই শক্তি আবার চঞ্চল হয়ে ওঠে। একদল যাযাবর তান্ত্রিক সেই গুহায় প্রবেশ করে এবং কালীনাথের শক্তিকে জাগিয়ে তোলে। তারা কালীনাথের পুনর্জন্ম ঘটানোর চেষ্টা করে। গুহা থেকে একবারে ভয়ঙ্কর কালো ধোঁয়া বের হয়, যা আকাশ ঢেকে দেয়। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রুদ্র তখন কেবল কিশোর, কিন্তু সে বুঝতে পারে তার সময় এসে গেছে। মন্দিরে গিয়ে সে ধ্যানমগ্ন হয় এবং রতনের আত্মাকে ডাকে। রতনের আত্মার একটি ঝলক দেখা দেয়, যা বলে, তুই একা এই লড়াই জিততে পারবি না। তোর সাহসের সঙ্গে সঙ্গে গ্রামের লোকদের সাহায্য লাগবে। তাদের বিশ্বাস এবং তোর শক্তি একত্র হলে তুই অন্ধকারকে শেষ করতে পারবি। রুদ্র তার ভেতরে থাকা শক্তি আবিষ্কার করে এবং গ্রামবাসীদের সঙ্গে এক হয়ে কালীনাথের শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নেয়। কালীনাথের শক্তি এবার আরও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসে। তার পাশে তান্ত্রিকদের দলও আছে। তারা গ্রামের চারপাশে অভিশাপ ছড়িয়ে দেয়। রুদ্র তার ক্ষমতা ব্যবহার করে মন্দিরের পবিত্র আলোকে গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে দেয়। সেই আলোয় গ্রামের মানুষ অদম্য সাহস পায়। শেষ লড়াইয়ে রুদ্র তার শক্তি দিয়ে কালীনাথকে পরাজিত করে। তবে এতে তার নিজের শরীর ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। রুদ্র বুঝতে পারে এই শক্তির দায়িত্ব এখন তার। রুদ্র তান্ত্রিক শক্তিকে চিরতরে ধ্বংস করে। তবে সে সিদ্ধান্ত নেয় গ্রামবাসীদের মন্দিরের পবিত্র শক্তি সম্পর্কে সচেতন করবে, যাতে ভবিষ্যতে কেউ আর ভুল ব্যবহার না করে। রতনের গল্প এখন রুদ্রের মধ্য দিয়ে অবিরত চলতে থাকে। নতুন প্রজন্মের জন্য এই গল্প কেবল সাহসের নয়, সততারও প্রতীক হয়ে রইল।